সুধী দর্শক বৃন্দ, আমি সৌভিক নন্দী বলছি। আমার আজকের ভিডিওতে আমি দার্শনিক বার্ট্রান্ড রাসেল তার বিজ্ঞানের সামাজিক ফলশ্রুতি শীর্ষক বইয়ে বিজ্ঞান ও যুদ্ধ বিষয়ক যে প্রবন্ধটি লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। যুদ্ধের সঙ্গে বিজ্ঞানের যোগাযোগ ক্রমান্বয়ে অধিকতর অন্তরঙ্গ হয়ে উঠেছে। আর্কিমিডিস দিয়ে এর সূচনা। তিনি তার কাজিন সিরাকুজের টাইরান্টকে খ্রিস্টপূর্ব 212 সালে রোমানদের বিরুদ্ধে নগর প্রতিরক্ষার জন্য সহায়তা করেন। প্লুটার্চের লাইফ অফ মার্সেলাস একটি অত্যন্ত রোমান্টিক এবং স্পষ্টতই বহুলাংশে মিথিক্যাল বিবরণ পাওয়া যায় আর্কিমিডিস উদ্ভাবিত অনেক রকমের যুদ্ধযন্ত্রের। রোমানরাই যুদ্ধে জয়ী হয়, যদিও প্রতিপক্ষের দখলে ছিল অনেকখানেক বৈজ্ঞানিক প্রযুক্তি। স্বয়ং আর্কিমিডিস একজন সাধারণ পদাতিক সৈন্যর হাতে নিহত হন। এখানেই সহজে অনুমান করা যায় যে রোমান ব্লিম্ফরা কতটা উৎফুল্ল হয়েছিল, কারণ এতে তারা প্রমাণ পেলেন যে দীর্ঘকেশী বিজ্ঞানীদের তৈরি করা অস্ত্রাদি প্রচলিত যুদ্ধের সামনে দাঁড়াতে সক্ষম হয়নি। আর রোমান সাম্রাজ্য শক্তিশালী করার পিছনে প্রচলিত যুদ্ধ সরঞ্জাম কাজ করে। এরপরও যুদ্ধে বিজ্ঞান সুনিশ্চিত ভূমিকা পালন করতে থাকে। গ্রিক গোলাবারুদ শক্তির কারণে বাইজেন্টাইন সাম্রাজ্য শতাব্দীর পর শতাব্দী টিকে থাকে। গোলন্দাজ বাহিনী সামন্ত প্রথার অবসান ঘটায়, আর ইংরেজদের তীরন্দাজ শক্তিকে সেকেলে প্রমাণিত করে রচনা করা হয় জোয়ান অফ আর্ক নামক অতিকথা বা মিথ। রেনেসাঁর শ্রেষ্ঠ পুরুষেরা সুখ্যাত হন শক্তিমানদের কাছে এটা প্রমাণ করে যে বৈজ্ঞানিক যুদ্ধ প্রক্রিয়ায় তারা প্রভূত সাহায্য করতে পারেন। লিওনার্দোর যখন খায়েশ হলো যে তিনি মিলানের ডিউকের অধীনে চাকরি করবেন, তখন তিনি উক্ত ডিউকের কাছে একটা দীর্ঘ পত্র লেখেন। তাতে বলা হয় যে দুর্গ সুরক্ষার ব্যবস্থা করতে তিনি সক্ষম। পত্রের শেষে তিনি উল্লেখ করেন যে তার একটু ছবি আঁকার অভ্যাসও রয়েছে। তিনি চাকরিটা পেয়ে যান। যদিও আমার সন্দেহ হয় উক্ত ডিউক পত্রের শেষাংশ পড়েছিলেন কিনা। টুস্কানির ডিউকের অধীনে গ্যালিলিও যখন চাকরি প্রত্যাশা করছিলেন, তখন তিনি সেটা এই ভরসাই করেছিলেন যে কামানের গোলার বঙ্কিম পদ বিষয়ে তার বিস্তর জ্ঞান আছে। ফরাসি বিপ্লবের সময় কিছু বিজ্ঞানীর গিলোটিনে যেতে হয়নি, কারণ তারা যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করেন। এর বিপরীতে দৃষ্টান্ত আমার মাত্র একটাই জানা আছে। ক্রিমিয়ার যুদ্ধের জন্য মাইকেল ফ্যারাডেকে বিষাক্ত গ্যাস বিষয়ে কাজ করার জন্য অনুরোধ করা হয়। বিজ্ঞানী ফ্যারাডে জবাব দেন যে কাজটা সহজেই করা যায়, তবে মানবতার কথা চিন্তা করলে এটি নিন্দনীয় কাজ। তবু শিপালরি যুগের রোমান্টিক ভাষায় ক্রিমিয়ার যুদ্ধের কথা স্মরণ করা যায়, কিন্তু আধুনিক যুদ্ধ একেবারে ভিন্ন বিষয়। কোনো সন্দেহ নেই যে এখনও অনেক যোদ্ধা অফিসার রয়েছেন সেনা সদস্য যারা পুরাকালীন নিয়মে যুদ্ধক্ষেত্রে মহৎ মৃত্যু বরণ করতে প্রস্তুত, কিন্তু আজকের দিনে এদের কিছুমাত্র গুরুত্ব নেই। কয়েক ডিভিশন সৈন্যর অধিক কাজ করতে সক্ষম একজন পরমাণু বিজ্ঞানী। বিজ্ঞানের আধুনিকতম উদ্ভাবন ছাড়াও যুদ্ধক্ষেত্রে যা জয় ছিনিয়ে আনতে পারে তা বীরত্বব্যঞ্জক সেনাদল নয়, দেশের ভারী শিল্প আসল কাজটি করে। পার্ল হারবারের হামলার পরে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সাফল্যের কথা চিন্তা করুন। সে সময় জাপানিরা যে বীরত্বের পরিচয় দেয় তার তুলনা কোথাও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু তারা আমেরিকার শিল্প উৎপাদনশীলতার কাছে পরাস্ত হয়। সামরিক শক্তি নয়, আধুনিক জাতিগুলোকে যুদ্ধে জয়ী হতে হলে ইস্পাত
তেল এবং ইউরেনিয়ামের মতো সম্পদের উপর জোর দিতে হবে। প্রায় অবৈজ্ঞানিক যুগে যুদ্ধ যতটা জীবন ক্ষয়কারী ছিল, আধুনিক যুদ্ধবিগ্রহ ততদূর যেতে পারেনি, কারণ যুদ্ধাস্ত্রের ক্রমবর্ধমান ভয়াবহতা পুষিয়ে দিয়েছে চিকিৎসাশাস্ত্র এবং স্বাস্থ্যবিজ্ঞানের উন্নতি। সাম্প্রতিক কালেও দেখা গেছে যে শত্রুপক্ষের কর্মকাণ্ডের চেয়ে প্লেগের মতো ব্যাধি লোকক্ষয় করেছে অনেক বেশি। সেনাচেরির যখন জেরুজালেম অবরোধ করেন, তখন এক রাত্রির মধ্যে মহামারীর কারণে 185,000 সেনা মৃত্যুমুখে পতিত হয়। সকালে তারা দেখতে পায় যে সবাই শবে পরিণত হয়েছে। প্লেগের কারণেই এথেন্সে পেলোপনেশীয় যুদ্ধের অবসান ঘটে। সিরাকুজ এবং কার্থেজের মধ্যকার অনেক যুদ্ধের অবসান ঘটেছে মারাত্মক মহামারী ব্যাধির জন্য। বারবারোসার হাতে লোম্বার্ড লীগ সম্পূর্ণ পরাস্ত হয়, কিন্তু তারপরই মারাত্মক ব্যাধির কারণে তার গোটা সেনাদল শেষ হয়ে যায়। বারবারোসা কোনো মতে আল্পস অতিক্রম করে গা ঢাকা দেন। আমাদের কালে দুটি মহাযুদ্ধে যত লোক ক্ষয় হয়, তার চেয়ে অধিক মৃত্যুহার ছিল কথিত যুদ্ধাভিযানগুলিতে। আমি একথা বলছি না যে ভবিষ্যতের যুদ্ধ বিগ্রহেও মৃত্যুহার কমবে। এই বিষয়ে আমি যথাসময়ে আলোচনা করব। অনেকেই একটি বিষয় বোঝেন না যে এ পর্যন্ত বিজ্ঞান যুদ্ধকে অধিকতর ধ্বংসাত্মক করে তোলেনি। যে যাই হোক, অন্য অনেক ক্ষেত্রে যুদ্ধের অমঙ্গলজনক দিকটা অনেক স্ফীত হয়েছে। ফ্রান্স প্রায় ধারাবাহিকভাবে 1792 থেকে 1815 সাল পর্যন্ত যুদ্ধরত ছিল, অবশেষে পরাজয় বরণ করে। কিন্তু ফ্রান্সের জনগণ 1815 সালের পর যতটা পোহায়, 1945 সালের পর মধ্য ইউরোপের লোকদের তার চেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। একটা আধুনিক জাতি যুদ্ধাবস্থায় সমধিক সংগঠিত, অধিকতর সুশৃঙ্খল এবং যুদ্ধে জয় নিশ্চিত করার জন্য অনেক বেশি মনোযোগী। শিল্পযুগের আগে এতটা সম্ভব ছিল না। এর ফলশ্রুতি হলো এখনকার যুদ্ধে পরাজয় অধিকতর গুরুতর, অধিকতর বিশৃঙ্খল সৃষ্টিকারী। উপরন্তু জনগণের নৈতিক মনোবল একেবারে ধ্বংস করে দিয়ে যায়। নেপোলিয়নের যুগে যুদ্ধে পরাজয়ের ফলশ্রুতি ছিল ভিন্ন, কিন্তু এক্ষেত্রে একটা সাধারণ নিয়ম খুঁজে বের করা কষ্টকর। অতীতের কতগুলি যুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধের মতোই ধ্বংসাত্মক ছিল। রোমানদের অধীনে উত্তর আফ্রিকা যে সমৃদ্ধি ভোগ করেছে তা আর ফিরে পায়নি। মঙ্গলরা পারস্যর যে ক্ষতি করে তা আর পূরণ করা যায়নি। তুর্কিদের হাতে সিরিয়ার একই অবস্থা হয়। সকল কালেই যুদ্ধ ছিল দুই রকমের। এরকম যুদ্ধে পরাস্ত পক্ষের ভাগ্যে ঘটেছে বিপর্যয়, অন্যরকম যুদ্ধে পরাস্ত পক্ষের একটু অসুবিধা হয়েছে। এই যা দুর্ভাগ্যক্রমে আমরা এমন একটি যুগে প্রবেশ করছি যখন যুদ্ধ হবে সামগ্রিকভাবে ক্ষতিকর। পরমাণু এবং হাইড্রোজেন বোমা নতুন ভীতির জন্ম দিয়েছে। জীবনের উপর বিজ্ঞানের প্রতিক্রিয়া বিষয়ে নতুন আশঙ্কার সৃষ্টি করে। আইনস্টাইন সহ সংশ্লিষ্ট অনেক বিজ্ঞ ব্যক্তি উল্লেখ করেছেন যে এমন ক্ষতির আশঙ্কা রয়েছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে জীবনের চিহ্নও মুছে যাবে। অবশ্যই আমি মনে করি না যে আগামী যুদ্ধেই এটা ঘটবে, তবে আমি মনে করি এরকম আমাদের ভয়াবহ আশঙ্কা বাস্তবায়িত হবে। যদি তাই ঘটার আশঙ্কা থেকে থাকে, তাহলে আগামী 50 বছরের মধ্যে দুটি বিকল্পের একটি বেছে নিতে হবে। হয় আমাদের মেনে নিতে হবে যে মানব প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে, অথবা আমরা আমাদের অত্যন্ত প্রিয় কিছু স্বাধীনতা ভোগ করব না। বিশেষত যখন মন চাইবে তখন বিদেশিদের হত্যা করব। এই স্বাধীনতা আমাদের পরিত্যাগ করতে হবে। আমি মনে করি মানুষ বিকল্প হিসেবে গোটা মানবতার বিলুপ্তির পথটাই বেছে নেবে। অবশ্যই এ পথে যাবে নিজেদের। এই কথাটা বুঝিয়ে দেয় যে যেহেতু উভয় পক্ষের সমরবাদীরা বলবেন সত্যর জয় অবশ্যম্ভাবী এবং এতে সামগ্রিক বিপর্যয়ের কোনো ঝুঁকি থাকবে না। সম্ভবত আমরা মানব প্রজাতির সর্বশেষ যুগে বাস করছি। যদি তাই হয়, তাহলে আমরা বিজ্ঞানের কাছে ঋণী থাকব আমাদের বিলুপ্তির জন্য। আবার
মানব জাতি যদি বিলুপ্তি এড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে কয়েকটি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বদলাতে হবে তার চিন্তা, অনুভব এবং আচরণের প্রচলিত রীতি। এ কথা আমরা বলতে শিখব না যে কখনো নয় অমর্যাদার চেয়ে মৃত্যু ভালো। আমরা শিখব আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে। এ আইন বিদেশিরা আরোপ করলেও যাদের আমরা ঘৃণা ও অবজ্ঞা করি, মনে করি যে তারা কখনো ন্যায়নিষ্ঠ নয়। কয়েকটি বাস্তব উদাহরণ তুলে ধরা যাক। ইহুদি ও আরবদের সালিসি মেনে নিতে হবে। যদি সালিসির রায় ইহুদিদের বিরুদ্ধে যায় তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাজ হবে বিরুদ্ধ দলের বিজয় নিশ্চিত করা, কারণ তিনি যদি আন্তর্জাতিক কর্তৃপক্ষকে সমর্থন করেন তাহলে তিনি নিউ ইয়র্ক স্টেটে ইহুদি সম্প্রদায়ের ভোট পাবার সম্ভাবনা তার নেই। অপরদিকে রায়টা যদি ইহুদিদের অনুকূলে যায় তাহলে মুসলিম জগৎ হবে দারুণ ক্রুদ্ধ। অন্যান্য অসন্তুষ্ট পক্ষও তাদের সমর্থন করবে। আবার ভারত ও পাকিস্তান কাশ্মীর প্রশ্নে একমত নয়, অতএব এদের এক পক্ষ সমর্থন করবে রাশিয়াকে, অপর পক্ষ চলে যাবে যুক্তরাষ্ট্রের ছায়াতলে। যে কোনো সংশ্লিষ্ট পক্ষের মনে হতে হবে যে এই গ্রহে মানুষ টিকে থাকার চেয়ে তার সমস্যাটা অধিকতর গুরুত্বপূর্ণ। অতএব প্রত্যাশা করব যে মানব জাতি শেষ পর্যন্ত টিকে থাকার পক্ষে যাবে। সে প্রত্যাশাটা হবে একেবারে ক্ষীণ। কিন্তু বিজ্ঞানের বিস্তার সত্ত্বেও মানুষকে যদি টিকে থাকতে হয় তাহলে মানব জাতিকে শিখতে হবে কি করে প্রচণ্ড অনুভূতিগুলিকে সুশৃঙ্খল করা যায়। অতীতে এর কোনো প্রয়োজন ছিল না। মানুষ আইনের হাতে অবশ্যই নিজেকে সঁপে দেবে যখন মনে হবে যে আইনটা যথেষ্ট সত্যনিষ্ঠ নয়, বরং ন্যায় বিরুদ্ধ। তখনও যে জাতি মনে করে যে তারা শুধু কিছুটা ন্যায় বিচার দাবি করেন, তাদের নিরপেক্ষ কর্তৃপক্ষের রায়ের বিরুদ্ধে গেলেও তা মেনে নিতে হবে। কাজটা যে খুব সহজ তা আমি মনে করি না। আমি ভবিষ্যৎবাণী করছি না যে এটা ঘটবে। আমি শুধু বলি যে এটা যদি না ঘটে তাহলে মানবজাতির চিহ্ন কোথাও খুঁজে পাওয়া যাবে না, আর বিজ্ঞানের কারণেই বিলুপ্ত হবে। আগামী 50 বছরের মধ্যে আমাদের এটা পরিষ্কার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে বেছে নিতে হবে যে যুক্তি অথবা মৃত্যু। আর যুক্তি বলতে আমি বুঝি আইনের বাধ্য হওয়ার ইচ্ছে, আন্তর্জাতিক কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত আইন। আমি আশঙ্কিত যে মানুষ বেছে নেবে মৃত্যু। আমি আশা করি আমার ধারণা যেন ভুল প্রমাণিত হয়। শুধু দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।